রাইট ফর্ম ভার্বস পরীক্ষা আসে 5 দাগে, শূন্যস্থান থাকে 10টা এবং মার্কস হচ্ছে 5। রাইট ফর্ম অফ ভার্বস এ 5/5 পাওয়ার জন্য নিম্নোক্ত রুলস অবশ্যই টানা মুখস্থ থাকতে হবে। মানে এখন যে রুলগুলো পড়বো মোস্ট ইম্পর্টেন্ট, জাস্ট এগুলো পড়লেই হবে। আর এর প্রত্যেকটা রুল একটু পরে 2019 সালে বোর্ড কোশ্চেন প্র্যাকটিস করাবো, সেখানে তোমরা দেখতে পাবো একদম ডিরেক্ট, মানে অ্যাপ্লাই। আর প্রথমেই দেখতে হবে প্যাসেজটি দেখো। রাইট ফর্মস অফ ভার্ব প্রশ্নটা তুমি যখন হাতে পাবা, যখন 5 দাগে যাবা, তখন প্রথমেই দেখতে হবে যে রাইট ফর্মস অফ ভার্ব কোশ্চেনটা দিছে সারা, সেটা প্যাসেজটা প্রেজেন্ট টেন্সে আছে নাকি পাস্ট টেন্সে। এই দুইটা টেন্সেই থাকে, আইদার পুরো প্যাসেজটাই পাস্ট হয়, নাহলে পুরো প্যাসেজটাই প্রেজেন্ট হয়। যদি প্রেজেন্ট হয় বেশিরভাগ অ্যান্সার হয়, মানে অ্যাটলিস্ট 3 থেকে 4টা থাকবে ভার্বের সাথে জাস্ট এস বাই এস। আর যদি পাস্ট হয় তাহলে 3 থেকে 4টা হয় ভার্বের V2। এবং প্রত্যেকটা লাইনের টেন্স ও গ্রামার সূক্ষ্মভাবে খেয়াল করে উত্তর করতে হবে। ভোকাবুলারি ও বিগত বছরের বোর্ড কোশ্চেন প্র্যাকটিসের কোনো বিকল্প নাই। আর ভোকাবুলারি তুমি যত ভালো জানবা, বিগত বছরের বোর্ড কোশ্চেন যত বেশি প্র্যাকটিস করবা, রাইট ফর্মস অফ ভার্বে তুমি তত বেশি বেস্ট আউটপুট দিতে পারবা। তাহলে চলো আমরা রুল 1-এ যাই। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হয়। আর থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার না হলে ভার্ব যা আছে তাই থাকবে। দেখো, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্টটা যদি থার্ড পারসন এবং সিঙ্গুলার নাম্বার হয়, থার্ড পারসন এবং যদি এক বচন বোঝায়, মানে কোনো কিছুর একটা বোঝায়, তাহলে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হয়। আর থার্ড পারসন যদি সিঙ্গুলার না হয়, দেন যা আছে ভার্ব তাই থেকে যায়। এখন দেখো, আমরা ভার্বের সাথে এস বাই এস যুক্ত করব, ঠিক আছে, বাট তার আগে থার্ড পারসনটা কি সেটা তো আমাকে চিনতে হবে। তো চলো আমরা থার্ড পারসন একটু দেখি। দেখো, পার্সন হচ্ছে 3 প্রকার: ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন। তো ফার্স্ট পারসন কে কে? আই উই। সেকেন্ড পারসন কে কে? ইউ ইউর। এখন এই আই উই ইউ ইউর এই 4টা বাদে যা আছে সবই কি থার্ড পারসন। বাট এর মধ্যে মোস্ট অফ দ্য টাইম আমাদের কোনগুলা কাজে লাগে? দেখো, হি মানে হচ্ছে সে, শি মানেও সে, ইট মানে ইহা, দে মানে তারা। এছাড়া কোনো কিছু না, বাংলাদেশ, ঢাকা, রাজশাহী, বরিশাল, এনিথিং সবই কি তুমি, আমি, রহিম, করিম। তুমি আমি তো না, মানে রহিম, করিম, কোনো কিছুর নাম, নীলা, শিলা, এনিওয়ান, এইসব কি সবই থার্ড পারসন। তো এই থার্ড পারসন হলেই কি শুধু হবে নাকি সিঙ্গুলার হতে হবে? সিঙ্গুলার হতে হবে, মানে এক বচন হতে হবে। তো হি, শি, ইট এই 3টা হচ্ছে সিঙ্গুলার। দেও থার্ড পারসন, কিন্তু দে হচ্ছে প্লুরাল। তো আমাদের হচ্ছে থার্ড পারসন হলে তারপরে সিঙ্গুলার বসবে, আর যদি প্লুরাল হয় তাহলে তার পূর্বে যা আছে তাই, ভার্ব যে ফর্মে আছে তাই বসবে। উদাহরণ দেখো, হি ড্যাশ ব্র্যাকেট আছে গো টু স্কুল, সে স্কুলে যায়। এখন হি কোন পার্সন, কোন নাম্বার? হি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। সো থার্ড পার্সন সিঙ্গুলার যদি হয় তো এখানে অ্যান্সার কি হবে? গো নাকি গোজ? আমি সংক্ষেপে ব্র্যাকেটের মধ্যে অ্যান্সারটা দিয়ে দিলাম। তো হি গোজ টু স্কুল, সে স্কুলে যায়। দে ড্যাশ ওয়ার্ক ভেরি হার্ড, দে, দেও থার্ড পার্সন, কিন্তু দেখো দেখি সিঙ্গুলার নাকি প্লুরাল? প্লুরাল। তো যেহেতু দে প্লুরাল, সেহেতু কি হবে? ভার্ব যা আছে তাই। দে ওয়ার্ক ভেরি হার্ড, তারা কঠোরভাবে পরিশ্রম করে। আর প্রেজেন্ট ইনডিফিনিট চেনার একটা সহজ ওয়ে আমি বলে দিচ্ছি, দেখো একদম জাস্ট সিম্পলি। এখানে যদি প্যাসেজ প্রেজেন্টের হয়, তাহলে সেখানে অতীতকালের কোনো কিছু বুঝাবে না, যে 1971 সাল, 47 সাল, 1966 সাল, অতীতকালের কোনো কিছু বুঝাবে না, গতকালের কোনো কিছু বুঝাবে না, আবার ভবিষ্যতের না, 2025 সাল, 30 সাল, 20 সাল, 21 সাল, এরকম ভবিষ্যৎ কিছু বুঝাবে না। জাস্ট সিম্পল বর্তমানকালের নিত্য নৈমিত্তিক যে ঘটনাগুলো সেগুলো বোঝাবে। তো সেকেন্ড রুলটা একটু দেখো। সেন্টেন্স যদি প্যাসিভ ভয়েসের হয় তাহলে টেন্স ও পার্সন অনুযায়ী অক্সিলারি ভার্ব প্লাস মূল ভার্বের V3 হয়। দেখো, সেন্টেন্স যদি প্যাসিভ ভয়েসের হয় তাহলে টেন্স ও পার্সন অনুযায়ী অক্সিলারি ভার্ব, যদি প্রেজেন্ট হয় তাহলে অ্যামিজার, যদি পাস্ট হয় তাহলে ওয়াজ ওয়্যার প্লাস মূল ভার্বের V3 ব্যবহৃত হয়। এখন দেখো, আমরা টেন্স টু পার্সন অক্সিলারি ভার্ব আনবো, মূল ভার্বের V3 দিব, বাট তার আগে আমাকে প্যাসিভটা তো চিনতে হবে। আমি যদি প্যাসিভটাই না চিনি তাহলে কি আমি টেন্স টু পার্সন অক্সিলারি ভার্ব আনতে পারবো বা মূল ভার্ব V3 দিতে পারবো? কখনোই না। তো আগে দেখো প্যাসিভটা একটু চিনি। দেখো, প্যাসিভ শব্দের অর্থ হচ্ছে নিষ্ক্রিয়। প্যাসিভ শব্দের অর্থ কি? নিষ্ক্রিয়। কে নিষ্ক্রিয়? ওই সেন্টেন্সে যে সাবজেক্টটা থাকবে সেটা সবসময় কি হবে? নিষ্ক্রিয়। এখন ভাইয়া, নিষ্ক্রিয় সাবজেক্ট বলতে কি বুঝাচ্ছেন? নিষ্ক্রিয় সাবজেক্ট বলতে বোঝায় এমন একটা সাবজেক্ট যে নিজে কিছু করতে পারে না। এখন নিজে কিছু করতে পারে না বলতে কি আসে? একটা বস্তুবাচক কোনো কিছু, একটা বস্তুবাচক কোনো কিছু, এমন একটা সাবজেক্ট থাকবে যে কি বস্তুবাচক। দেখো, সাবজেক্টে যদি কোনো ব্যক্তি থাকে বা মানুষ থাকে, এখন মানুষ তো সক্রিয়, মানুষ নিজে কাজ করতে পারে, সেক্ষেত্রে সেটা প্যাসিভ হবে না। একমাত্র বস্তুবাচক কিছু থাকলেই সেক্ষেত্রে কি হবে? প্যাসিভ। তো এবং কাজটি, এবং ওই সেন্টেন্সে যে কাজটা, বাক্যের যে ক্রিয়াটা, সেটা সাবজেক্ট নিজে না করে অন্য কারো দ্বারা করা হবে। তো সাবজেক্ট যখন নিষ্ক্রিয় তখন সাবজেক্টটা কি, কাজটা সাবজেক্ট নিজে করতে পারবে না, কাজটি অন্য কেউ করে দিবে। অবশ্যই অন্য কেউ করে দিবে। তো দেখো একটা এক্সাম্পল দেখি। ইংলিশ ড্যাশ স্পিক অল ওভার দ্য ওয়ার্ল্ড, ইংলিশ। এখন ইংরেজি
কি নিজেকে নিজে বলে যে হাই আমি ইংলিশ, এরকম তো বলে না। ইংলিশ কি আমাদের দ্বারা বলা হয়, ইংলিশ আমাদের দ্বারা বলা হয়, কিন্তু সে আমরা সাবজেক্ট না ইংলিশ সাবজেক্ট, ইংলিশ সাবজেক্ট। এখন ইংলিশ বস্তুও না, কিন্তু বস্তুবাচক। তো যদি বস্তুবাচক হয় সে কি নিষ্ক্রিয়, আর নিষ্ক্রিয় হলে কি প্যাসিভ। আর প্যাসিভ মানে রুলটা কি টেন্স অফ পার্সন অক্সিলারি ভার্ব প্লাস মূল ভার্বের V3। সো এখানে ইংলিশে পরে কি বসবে, ইংলিশ ইজ। এবার টেন্স অফ পার্সন অক্সিলারি ভার্ব নিলাম আমরা কি ইজ, আর মূল ভার্বের V3, স্পিক স্পোক নাকি স্পোকেন, স্পোকেন অল ওভার দ্য ওয়ার্ল্ড। এবার একটা কথা আমি বলি, এখানে ব্র্যাকেটে আছে বাই আস, বাই আস, কিন্তু এই বাই আস দেখলেই স্টুডেন্টরা ইজিলি বুঝে নেয় যে এটা হচ্ছে যে প্যাসিভ। এই জন্য স্যাররা একটু চালাকি করে এই বায়াসটা উজ্জ্ব করে রাখে। এটা কখনোই তোমরা দেখতে পারবে না, খুবই কম টাইমে পাবা যে বাই আস, বাই হিম, বাই দেম এগুলো স্যাররা উল্লেখ করে দেয়। মোস্ট অফ দ্য টাইম এগুলো উল্লেখ করে না। সেকেন্ড একটা এক্সাম্পল দেখো প্যাসিভের, দ্য টুর্নামেন্টস ড্যাশ অর্গানাইজ ভেরি নাইসলি ইয়েস্টারডে। গতকাল খুব সুন্দরভাবে এটা অর্গানাইজ করা হয়েছিল। এখন দেখো ইয়েস্টারডে যদি থাকে তার মানে হচ্ছে গতকাল, অতীতকালের ঘটনা। আর অতীতকালের ঘটনা হলে পাস্ট টেন্স, আর পাস্ট টেন্স মানে কি অজ বা ওয়্যার। এখন কি আছে টুর্নামেন্ট না টুর্নামেন্টস প্লুরাল। সো প্লুরাল যদি হয় তো এখানে কি অজ না ওয়্যার, তো দ্য টুর্নামেন্টস ওয়্যার। আর অর্গানাইজ দ্য মূল ভার্ব উইথ অর্গানাইজড, সো এখানে হবে হচ্ছে অর্গানাইজড। আমি পুরোটা লিখতে চাইছিলাম না, এনিওয়ে অর্গানাইজড। সো দ্য টুর্নামেন্টস ওয়্যার অর্গানাইজড ভেরি নাইসলি ইয়েস্টারডে। তো চলো 3 নম্বর রুলে যাই। তো 3 নম্বর রুলটা একটু দেখো, সেন্টেন্সটি মডাল অক্সিলারি যুক্ত প্যাসিভ হলে এরপর বি প্লাস V3 হয়। দেখো একটু আগে যেটা আমরা পড়ছি সেটা হচ্ছে সেন্টেন্স প্যাসিভ হলে টেন্স ও পার্সোনাল অক্সিলারি ভার্ব প্লাস মূল ভার্বের V3। আর প্যাসিভ আমরা চিনছি কি দ্বারা, সাবজেক্টটা বস্তুবাচক হবে। তো এখানেও সেই প্যাসিভই, সব কিছু সেম, কিন্তু যদি ওই সেন্টেন্সটার মধ্যে একটা মোডাল থাকে। তো মোডাল কি, ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, মাস্ট, এগুলাকে কি বলা হয় মোডাল। এছাড়া আরও আছে, বাট তোমাদের সে লেভেলে লাগবে না, তোমাদের জাস্ট এগুলোই এনাফ। সো এইগুলা যদি সেন্টেন্সের মধ্যে থাকে আর ওই সেন্টেন্সের সাবজেক্টটা যদি বস্তুবাচক হয়, আই মিন প্যাসিভ হয়, সেক্ষেত্রে কি আমরা টেন্স পার্সন অক্সিলারি ভার্ব প্লাস মূল ভার্বের V3 নেবো, না শুধু বি প্লাস V3 নেবো? শুধু বি প্লাস V3 নিব। আর যদি মোডাল না থাকে তাহলে কি টেন্স পার্সন অক্সিলারি ভার্ব প্লাস মূল ভার্বের V3, আর মোডাল থাকলে বি প্লাস V3। একটা এক্সাম্পল দেখো, দ্য টাস্ক মানে কাজ, ক্যান ড্যাশ কমপ্লিট উইদিন 1 আওয়ার। তো এই কাজটা কমপ্লিট হতে পারে 1 ঘন্টার মধ্যে। এখন সাবজেক্টটাকে দ্য টাস্ক, কাজ। এখন আমাকে বলো, কাজ কি একা একা করা হয়, মানে কাজ কি নিজে নিজে সম্পূর্ণ করে নিজেকে, না মানুষের দ্বারা? মানুষের দ্বারা, কিন্তু মানুষ সাবজেক্ট না কাজ সাবজেক্ট? সেই কাজ সাবজেক্ট। এখন কাজ যেহেতু সাবজেক্ট সেহেতু সে বস্তুবাচক এবং নিষ্ক্রিয়। নিষ্ক্রিয় হলে কি প্যাসিভ। এখন দেখো তো এর কি শুধু প্যাসিভ না একটা মোডাল আছে ক্যান, একটা মোডাল আছে ক্যান। তো শুধু প্যাসিভ না মডাল অক্সিলারি যুক্ত প্যাসিভ? মডাল অক্সিলারি যুক্ত প্যাসিভ। আর মডাল অক্সিলারি প্যাসিভ মানে কি বি প্লাস V3। সো এখানে অ্যান্সার হচ্ছে দ্য টাস্ক ক্যান, আমি সংক্ষেপে এখানে লিখলাম বি কমপ্লিটেড, কমপ্লিটেড। সো অ্যান্সার হচ্ছে দ্য টাস্ক ক্যান বি কমপ্লিটেড উইদিন 1 আওয়ার। সেকেন্ড এক্সাম্পলটা দেখো, দ্য রেজাল্ট ফলাফল মে ড্যাশ পাবলিশ অ্যাট 2:30 PM। দ্য রেজাল্ট ফলাফল। এখন ফলাফল কি একা একা প্রকাশিত হয়, না আমাদের প্রিন্সিপাল বা টিচারদের দ্বারা প্রকাশিত হয়? প্রিন্সিপাল বা টিচারদের অথবা অথরিটি, কর্তৃপক্ষ প্রকাশ করে। কিন্তু এখানে কি সেই প্রিন্সিপাল বা শিক্ষকদের কথা আসছে, না রেজাল্টের কথা আসছে? বস্তুবাচক একটা নিষ্ক্রিয় জিনিস রেজাল্ট, কয়েকটা কাগজপত্রের কথা আসছে। তো যেহেতু সে বস্তুবাচক সেহেতু সে প্যাসিভ। কিন্তু শুধু প্যাসিভ নাকি একটা মডাল আছে মে, একটা মডাল আছে মে। সো দ্য রেজাল্ট, এখন মডাল অক্সিলারি প্যাসিভ যদি হয় তাহলে মডাল অক্সিলারি প্যাসিভের ক্ষেত্রে কি বসে, বি প্লাস V3। সো দ্য রেজাল্ট মে বি পাবলিশড নাকি পাবলিশড অ্যাট 2:30 PM। সো আশা করি ইজিলি বুঝতে পারতেছো তোমরা। তো যদি শুধু প্যাসিভ হয় আমরা কি দিব, টেন্স ও পার্সোনাল অক্সিলারি ভার্ব প্লাস মূল ভার্বের V3। প্রেজেন্টে হলে অক্সিলারি ভার্ব অ্যাম ইজ আর, পাস্টে হলে ওয়াজ ওয়্যার। আর যদি ওটা না থেকে একটা মোডাল চলে আসে প্যাসিভের ক্ষেত্রে, সেক্ষেত্রে সেটাকে বলা হয় মডাল অক্সিলারি যুক্ত প্যাসিভ। আর মডাল অক্সিলারি যুক্ত প্যাসিভ মানে বি প্লাস V3। 4 নাম্বার রুলটা দেখো, একটা সেন্টেন্সে সাধারণত ভার্ব থাকে একটা সাবজেক্ট থাকে, একটা ভার্ব থাকে, একটা অবজেক্ট থাকে। কিন্তু কখনো কখনো একটা সেন্টেন্সে ভার্ব চলে আসবে কয়টা, 2টা। তো সেক্ষেত্রে কি হয় দেখো, সেন্টেন্সে 2টি ভার্ব থাকলে পরবর্তী বা দ্বিতীয় ভার্বটির সাথে সরাসরি আইএনজি যুক্ত হয়। তো দেখো একটা সেন্টেন্সে যদি 2টা ভার্ব থাকে তাহলে সরাসরি দ্বিতীয় ভার্বটি বা পরবর্তী যে ভার্বটা তার সাথে কি যুক্ত হয়, আইএনজি।
আমি কি বলছি, একটা সেন্টেন্সে সাধারণত ভার্ব থাকে একটা, বাট কখনো কখনো দুইটা আসবে, দুইটা আসলে দ্বিতীয় যে ভার্বটা সেকেন্ডটা তার সাথে আমরা কি যুক্ত করবো, আইএনজি। তবে উদ্দেশ্য বোঝালে 2+V1, কিন্তু যদি উদ্দেশ্য বোঝায় মাঝে মধ্যে এটা আসে না, 2+V1 কখনোই লাগে না, বাট তবুও আর কি দিতে হয়, তাই দেয়া। উদ্দেশ্য বোঝালে 2+V1, বাট জাস্ট ডোন্ট রিমেম্বার দ্যাট 2+V1 আমাদের খুবই খুবই কম লাগে, লাগে না বললেই চলে। তো দেখো, আই স হিম ড্যাশ ব্র্যাকেট আছে ড্র এ পিকচার। আই স, সি, স, সিন, এই স একটা ভার্ব, আমি তাকে দেখেছিলাম। সেন্টেন্স কি শেষ? এখানে সেন্টেন্স শেষ দেখো তো, নাকি সেন্টেন্স শেষ না হয়ে আরেকটা ভার্ব আসছে ড্র। সেন্টেন্স শেষ না হয়ে আরেকটা ভার্ব আসছে ড্র। সো একটা সেন্টেন্সে ভার্ব আসলো কয়টা? দুইটা। দুইটা আসলে সেকেন্ড ভার্বের সাথে কি? আইএনজি। সো আই স হিম ড্রয়িং এ পিকচার। সেকেন্ড একটা এক্সাম্পল দেখো, হি স্টার্টস, সে শুরু করেছে। হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার বলে ভার্বের সাথে এস বাই এস, স্টার্ট না স্টার্টস। তো হি স্টার্টস ড্যাশ স্টাডি ভেরি হার্ড। তো স্টার্ট মানে শুরু করা, এটা একটা ভার্ব। স্টাডি, এখন এখানে সেন্টেন্স শেষ না হয়ে আরেকটা ভার্ব চলে আসছে স্টাডি। সো একটা সেন্টেন্সে ভার্ব পাইলাম কয়টা? দুইটা। দুইটা হলে সেকেন্ড ভার্বের সাথে কি হয়? আইএনজি। সো STUDIING। সো হি স্টার্টস স্টাডিং ভেরি হার্ড, সে কঠোরভাবে পড়াশোনা শুরু করেছে। বিকজ, কারণ এক্সাম আর ভেরি নিয়ার, কারণ এক্সামস আর ভেরি নিয়ার, পরীক্ষা খুবই নিকটে। 5 নম্বর রুলটা একটু দেখো। বাট আমি আশা করি তোমাদের কাছে ইজি লাগতেছে রাইট ফর্মস অফ ভার্ব। আর এর প্রত্যেকটা রুল কিন্তু বোর্ড কোশ্চেনে, পরীক্ষার ক্ষেত্রে একদম জাস্ট প্রত্যেকটা রুল বাই রুল তুমি কমন পাবা। ট্রাস্ট মি, যখন বোর্ডে পরীক্ষাতে বসবা বা কলেজে পরীক্ষাতে বসবা, দেখবা প্রত্যেকটা রুল যে ভাইয়া পড়াইছে, প্রত্যেকটা রুল অন বাই অন প্রত্যেকটা শূন্যস্থানে আসছে। আর এর বাইরে থেকে কোনো রুল আসবে না, এটা একটু মাথায় রেখো। তো আর যারা এখনো বইটা অর্ডার করো নাই, সিরিয়াসলি যদি ইংলিশে উইক হয়ে থাকো, তুমি যত উইক হও, নো প্রবলেম, জাস্ট কল দ্য নাম্বার, ওই নাম্বারটাতে কল করো। তুমি ডেফিনেটলি একটা বই তোমার কাছে বসে, আর তুমি পড়ে দেখো, 100% গ্রামারে তুমি ভালো করবা। যে 60 মার্ক তুমি ইজিলি 45 থেকে 50 মার্কস কভার করতে পারবা, এবং ডেফিনেটলি ইংলিশে প্লাস পাবা। জাস্ট বাকি জিনিসগুলো ফলো করো আমাদের চ্যানেলের, ইনশাল্লাহ তুমি ভালো করবা। তো দেখো 5 নম্বর রুলটা, সকল প্রিপোজিশনের পরে ভার্বের সাথে কি? আইএনজি যুক্ত হয়, তবে টু এর পরে ভিওয়ান বসে। সকল প্রিপোজিশনের পরে ভার্ব দেখলেই কি হবে? আইএনজি, চোখ বুঝে, বাট টু এর পরে ভিওয়ান। তো আর এই টু নিয়ে কখনো তোমরা দেখবা না যে শূন্যস্থান আসছে, আসলে এইগুলা থেকে আসবে। তো দেখো, প্রিপোজিশন দেখলে আমরা ভার্বের সাথে আইএনজি দিব, কিন্তু আগে তো সেই প্রিপোজিশনটা কি সেটা তো আমাকে চিনতে হবে। তো দেখো একটু প্রিপোজিশনগুলো কি কি। অন, অফ, ইন, উইথ, বাই, ফর, ফ্রম, অ্যাট, ইনটু, আফটার, বিফোর, উইদাউট, এগেনস্ট, টু। সবার শেষে টুকে রাখছি যাতে তোমরা ইজিলি চিনতে পারো। তো এই যে জিনিসগুলা, এর প্রত্যেকটার পরে ভার্বের সাথে আইএনজি, শুধু এই টুর পরে ভিওয়ান। এক্সাম্পল দেখো, আই স্টপড থিঙ্কিং অফ ড্যাশ ডু দিস। অফ একটা কি? প্রিপোজিশন, প্রিপোজিশনের পরে ভার্ব আসছে কি? ডু। সো এখানে কি ডু ডু থাকবে নাকি ডু ডুইং হয়ে যাবে? ডুইং হয়ে যাবে। তো আই স্টপ থিঙ্কিং, আমি চিন্তা করা বন্ধ করে দিয়েছি, অফ ডুইং দিস, এটা করার কথা। তো এটা করার কথা, আমি চিন্তা করা বন্ধ করে দিছি। আচ্ছা, এবার কেউ আমাকে বলতে পারবে এখানে স্টপডের পরে থিঙ্কিং কেন হয়েছে? এনিওয়ান? কারণ স্টপড একটা ভার্ব, মানে বন্ধ করা। সেন্টেন্স এখানে শেষ না হয়ে আরেকটা ভার্ব আসছে থিঙ্ক। সো একটা সেন্টেন্সে কয়টা ভার্ব আসছে? এখানে দুইটা। সো পরবর্তী ভার্বের সাথে আমরা কি দিছি? আইএনজি। সো থিঙ্ক না কি হয়ে গেছে? থিঙ্কিং। আবার এরপরে প্রিপোজিশন আসছে অফ, অফের পরে প্রিপোজিশনের পরে ভার্ব আসছে, তার সাথে কি হয়ে যায়? আইএনজি। সো আবার কি হয়েছে? ডুটা ডুইং হয়ে গেছে। নেক্সট এক্সাম্পলটা দেখো, হি হ্যাজ সাকসিডেড ইন, সে সফলতা পেয়েছে বা সে সফল হয়েছে। ইন একটা কি? শূন্যস্থানের আগে তুমি দেখতেছো একটা ইন, তার মানে শূন্যস্থানে যে ভার্বটা বসবে তার সাথে সরাসরি কি হবে? আইএনজি। সো হি সাকসিডেড ইন পাস নাকি পাসিং? পাসিং ইন দ্য এক্সামিনেশন। সো সে পরীক্ষায় পাশ করতে সফল হয়েছে। 6 নম্বর রুল দেখো, সেন্টেন্সে অতীত নির্দেশক শব্দ, যেমন ইয়েস্টারডে, অ্যাগো, লং সিন্স, লং অ্যাগো, অনস, অনস আপন, লাস্ট নাইট ইত্যাদি থাকলে পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। দেখো, আমি বলছিলাম না শুরুতে যে খেয়াল করতে হবে প্যাসেজটা প্রেজেন্টের নাকি পাস্টের। তো যদি দেখো যে সেন্টেন্সের শুরুতেই আছে লং অ্যাগো, লং লং অ্যাগো, অনস, অনস আপন এ টাইম, লাস্ট নাইট, তো ধরে নিবা ওই প্যাসেজটা পাস্টে হওয়ার সম্ভাবনা অনেক বেশি। আর যদি পাস্টে হয়, দেন তুমি যদি এটা বুঝতে পারো যে সেন্টেন্সটা প্রেজেন্টে নাকি পাস্টে, অর্ধেক অ্যান্সার তোমার কাছে এমনি সহজ হয়ে যাবে। বুঝতে পারছো আমার কথা? সো এই ফ্রেজগুলো একটু মাথায় রাখবা। তো দেখো, যদি এগুলো থাকে তাহলে সেন্টেন্সটা সরাসরি পাস্ট ইনডিফিনিট টেন্সে হয়, মানে ভার্বের ভি টু অ্যান্সার হবে, এবং প্যাসেজটি পাস্টের হয়ে ঘটনাকে বর্ণনা করে। আর সম্ভাবনা থাকে যে ওই প্যাসেজটি পাস্টের, অতীতকালের কোনো একটা ঘটনা বর্ণনা করবে। এক্সাম্পল দেখো,
হি ড্যাশ কাম হোম ইয়েস্টারডে, ইয়েস্টারডে মানে গতকাল, পাস্ট, সো পাস্ট মানে কামটা কি হয়ে যাবে ভি2 কাম কেম, তো হি কেম হোম ইয়েস্টারডে। পরটা দেখো, অনস আপন এ টাইম, একদা এক সময়, দেয়ার লিভ এ কিং, অনস আপন এ টাইম তার মানে এটা অতীতকালকে নির্দেশ করে, আর অতীতকাল নির্দেশ করা মানে পাস্ট ইনডিফিনিট, আর পাস্ট ইনডিফিনিট মানে ভার্বে কনফার্ম ভি2, সো লিভ নাকি লিভড, লিভড, সো অনস আপন এ টাইম একদা এক সময়, দেয়ার লিভড এ কিং বাস করতে এক রাজা। তো 7 নম্বর রুলটা একটু দেখো। দেখো এবার যে রুলগুলো পড়াবো এগুলো মেইন স্ট্রিম রুল না, বাট রেফারেন্স বলা হয় এগুলাকে, এগুলো জানা থাকলে তুমি আরো ইজিলি অ্যান্সার করতে পারবা। আর মেইন স্ট্রিম রুল মূলত ওই 6টা, আর ওই 6টা রুল জাস্ট টানা ঠুটস্থ রাখবা, কারণ তুমি সিরিয়াসলি 10টা শূন্যস্থানে স্যাররা চাইলে রাইট ফর্মস অফ ভার্বে 10টা রুল অ্যাপ্লাই করতে পারে, কিন্তু স্যাররা কখনোই 10টা শূন্যস্থানে 10টা রুল অ্যাপ্লাই করে না, স্যাররা সর্বোচ্চ 4টা রুল অ্যাপ্লাই করে, হাইয়েস্ট গেলে 5টা। আর আমি তোমাদের পড়েছি 6টা রুল, সো জাস্ট ওইটা মোস্ট 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 ইম্পর্টেন্ট, আর ঘুরে ফিরে ওই রুলগুলো থেকেই রাইট ফর্মস অফ ভার্ব আসবে। আর আমরা যখন বোর্ড কোশ্চেন প্র্যাকটিস করবো একটু পরে, প্রত্যেকটা জিনিস তুমি দেখবে ওখান থেকে কমন, আর তুমি নিজেও প্র্যাকটিস করবা বোর্ড কোশ্চেন, আর প্লাস আমি তো আসি চ্যানেলে। তো 7 নম্বর রুলটা একটু দেখো, রাইট ফর্মস অফ ভার্বে কোথাও ব্র্যাকেটে বি থাকলে, কোথায় ব্র্যাকেট থাকে না শূন্যস্থানে পরে, এই যে ব্র্যাকেট এর মধ্যে যদি কোথাও কি থাকে বি, তাহলে সেই শূন্যস্থানে বিটা পরিবর্তিত হয়ে কি অ্যামিজার অজয়ের যে কোনো একটি ব্যবহৃত হয়। তো যদি সেন্টেন্সটা প্রেজেন্ট হয় তাহলে কি বসে অ্যামিজারের একটা, যদি পাস্ট হয় তাহলে কি অজ বা ওয়ারের একটা। বুঝতে পারছো মেবি? ব্র্যাকেটের মধ্যে যদি বি থাকে সেই বিটা পরবর্তীতে আর বি থাকবে না, ভেঙে কি হয়ে যাবে অ্যামিজার বা অজয়ের। তো ইন উইন্টার শীতকালে ব্যাডমিন্টন মানে র্যাকেট খেলা যেটা ব্যাডমিন্টন, ড্যাশ বি এ ফেভারিট গেম ইন আওয়ার কান্ট্রি, ব্যাডমিন্টন ড্যাশ এ ফেভারিট গেম, ব্যাডমিন্টন কি ইজ এ ফেভারিট গেম, ব্যাডমিন্টন হচ্ছে একটা জনপ্রিয় খেলা ইন আওয়ার কান্ট্রি আমাদের দেশে। তো এই বিটা চেঞ্জ হয়ে কি অ্যান্সার হয়ে গেল ইজ। দেয়ার লিভড এ কিং, এক সময় বসবাস করতো এক রাজা, এক সময় বসবাস করতো এক রাজা, এন্ড প্রেজেন্টে না পাস্টে, পাস্টে হু বি ভেরি ফন্ড অফ গোল্ড, যে ছিল খুবই স্বর্ণপ্রিয় বা যে স্বর্ণকে খুব ভালোবাসতো বা স্বর্ণকে খুব পছন্দ করতো। এখন ব্র্যাকেটে আছে বি, বি মানে কি চেঞ্জ, এটা হচ্ছে অ্যামিজার অজয়ের, এখন এখানে কোনটা নিব আমরা অজ বা ওয়ারের একটা, কারণ এটা অতীতকালের একটা স্টোরিকে বোঝাচ্ছে। সো হু অজ ভেরি ফন্ড অফ গোল্ড। নেক্সট রোলটা দেখো, রাইট ফর্মস অফ ভার্বে কোথাও যদি ব্র্যাকেটে নট থাকে, কি থাকে আগেরটা পড়ছি বি, এবার একটা যদি ব্র্যাকেটে কি থাকে নট, তাহলে সেই শূন্যস্থানে সেই নটটা একা থাকবে না, সে কি নিয়ে বসবে, হয় ডু নিয়ে ডু নট বসবে, নয় ডাজেন্ট নলে ডিডেন্ট বসে। ব্র্যাকেটে নট থাকলে ডোন্ট, ডাজেন্ট না হয় কি ডিডেন্ট, আর বাকি সব কিছু অপরিবর্তিত থাকবে, বাকি ভার্ব থাকুক যে ওয়ার্ডটাই থাকুক সব কিছু অপরিবর্তিত থাকবে, শুধু ওই ডুর সাথে ওই নটের সাথে হয় ডু নলে ডাজ নলে ডিড, তো মিলে কি হয়, হয় ডু নট নলে ডাজেন্ট নলে ডিডেন্ট। দেখো বিকজ অফ বিং লেজি, অলস হওয়ার কারণে হি ড্যাশ নট গেট এ গুড গ্রেড, হি ড্যাশ নট অলস হওয়ার কারণে সে একটা গুড গ্রেড ভালো একটা ফলাফল পায়নি, তো হি কি দিব আমরা এখানে, এটা অতীতকালের, সো হি ডিডেন্ট গেট। এবার দেখো এই গেটটা গেটই থেকে যাবে, কি বলছে বাকি সবকিছু অপরিবর্তিত, শুধু এই নট কি নিয়ে বসবে, হয় ডু নলে ডাজ নলে ডিড। সো বিকজ অফ বিং লেজি অলস হওয়ার কারণে হি ডিডেন্ট গেট এ গুড গ্রেড, সে একটা ভালো গ্রেড পায় নাই। পরেরটা হি ড্যাশ নট ফলো রুটিন ইন হিজ লাইফ, সে তার জীবনে রুটিন অনুসরণ করে না, অ্যান্ড ইটস ভেরি ডিজাস্ট্রাস, এবং এটা খুবই ভয়াবহ বা বিপর্যস্ত বা এটা খুবই বিপজ্জনক। তো হির পরে কি বসে, ডু, হি ডু বসে নাকি হি ডাজ বসে, সো হি ডাজ, কিন্তু দেখো এখানে নট কি বসে নট, সো আমরা ডু নট ইউজ করবো না ডাজেন্ট, ডাজেন্ট, সো অ্যান্সার হচ্ছে যে হি ডাজেন্ট ফলো, বাকি সব কিছু অপরিবর্তিত, ফলোই থাকবে, সো হি ডাজেন্ট ফলো রুটিন ইন হিজ লাইফ, সে তার জীবনে কোনো রুটিন অনুসরণ করে না, অ্যান্ড ইটস ভেরি ডিজাস্ট্রাস, এবং এটা খুবই বিপর্যস্ত। নেক্সট রুলটা দেখো, প্যাসিভ না হলে শুধু মডাল, যেমন ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, মাস্ট, হ্যাড বেটার, হ্যাড রেদার, উড বেটার, উড রেদার, এরপরে সবসময় ভি1 বসে। যদি প্যাসিভ হয় তাহলে তারপরে কি বসে বি প্লাস ভি3, মনে আছে নিশ্চয়ই। আর যদি প্যাসিভ না হয় শুধু একটা মোডাল, জাস্ট একটা সেন্টেন্সে একটা মোডাল আসছে, প্যাসিভ না সেন্টেন্সটা, শুধু একটা মোডাল আসছে, সেক্ষেত্রে এরপরে সবসময় কি বসে ভার্বের ভি1। পিপুল ক্যান ড্যাশ ব্র্যাকেট আছে ইউজ ইন্টারনেট টু কমিউনিকেট উইথ দ্য ওয়ার্ল্ড, মানুষ ব্যবহার করতে পারে ইন্টারনেট টু কমিউনিকেট যোগাযোগ করতে উইথ দ্য ওয়ার্ল্ড পৃথিবীর সাথে। সো মানুষ পারে যোগাযোগ করতে, সাবজেক্টকে মানুষ, এখন মানুষ তো সক্রিয়, সক্রিয় মানে কি অ্যাক্টিভ,
অ্যাক্টিভ মানে কি যা আছে তাই, আমাদের কিচ্ছু করতে হবে না। সো এই ধরনের সেন্টেন্সে যখন মোডাল আসে তখন আর কোনো চেঞ্জ নাই, জাস্ট ভার্ব যা আসে তাই বসে যাবে। সো ইউজই থেকে যাবে। পরটা হি কুড নট। হি মানে সে, ব্যক্তি। ব্যক্তি যদি হয় মানে সক্রিয়। সক্রিয় কি অ্যাক্টিভ। অ্যাক্টিভ থাকলে কিচ্ছু করার নেই আমাদের, জাস্ট যা আছে তাই। তো এরপরে দেখো একটা মডেল আছে কুড। সো কুড যদি থাকে এরপর সবসময় ভার্বের কোন ফর্ম, বিয়ন। সো বিয়ন বলতে কি যেটা দেয়া থাকে সেটাই বিয়ন। সো হি কুড নট রিপেয়ার। দেখো এই রুলগুলাই কিন্তু তোমরা ঘুরে ফিরে বোর্ডে কমন পাবা, ট্রাস্ট মি। এই পড়তে পড়তে পড়াইতে পড়াইতে হচ্ছে এই পর্যন্ত অভিজ্ঞতা নিয়ে বইটা লেখা। সো আর যারা বইটা এখন অর্ডার করো প্লিজ জাস্ট কল অ্যান্ড বইটা অর্ডার করো। 100% তুমি গ্রামারের মধ্যে 60-50 পাবা। নেক্সট রুল, অ্যান্ড এটা আমাদের লাস্ট রুল। দেখো হোয়াইলের পরে সরাসরি ভার্ব আসলে তার সাথে আইএনজি যুক্ত হয়, তবে হোয়াইল প্লাস সাবজেক্ট থাকলে এরপরে ওয়াজ বা ওয়ার প্লাস ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। একটা জিনিস খেয়াল করো, হোয়াইল এরপরে যদি সরাসরি ভার্ব আসে তাহলে কি আইএনজি, সরাসরি তার সাথে আইএনজি। আর যদি হোয়াইলের পরে একটা সাবজেক্ট চলে আসে হি শি ইট বা কোনো কিছু, তাহলে ওয়াজ বা ওয়ার প্লাস ভার্বের সাথে আইএনজি। একটা সিম্পল জিনিস খেয়াল করো, হোয়াইলের পরে কিন্তু আফটার অল আইএনজি হচ্ছে। হোয়াইলের পরে কি এখানেও আইএনজি এখানেও আইএনজি, কিন্তু যদি একটা সাবজেক্ট আসে তখন এক্সট্রা একটা ওয়াজ বা ওয়ার প্লাস আইএনজি। আর যদি সাবজেক্ট না আসে তাহলে সরাসরি আইএনজি। দেখো এক্সাম্পল, হোয়াইল ক্রস দ্য রোড। হোয়াইলের পরে আসছে ব্র্যাকেটের ক্রস। এবার এখানে কোনো সাবজেক্ট আছে হোয়াইলের পরে আই ইউ হি সি দে দেম দেয়ার কোনো কিছু আছে নাই, সরাসরি ভার্ব। তো কি হবে, ক্রসিং। হোয়াইল ক্রসিং দ্য রোড, যখন রাস্তা ক্রস করতেছিলাম আই সো অ্যান ওল্ড ম্যান, আমি একজন বৃদ্ধ মানুষকে দেখেছিলাম। এবার দেখো টিচার এন্টার্ড দ্য রুম, শিক্ষক ক্লাসে প্রবেশ করলো হোয়াইল হি। এবার হোয়াইলের পরে একটা সাবজেক্ট আছে কি হি। সো হোয়াইলের পরে সাবজেক্ট থাকলে কি ওয়াজ বা ওয়ার প্লাস ভার্বের সাথে যে হোয়াইলের পরে হির পরে কি বসবে, ওয়াজ। তো হোয়াইল হি ওয়াজ স্লিপিং। তো টিচার এন্টার্ড দ্য রুম হোয়াইল হি ওয়াজ স্লিপিং, যখন সে ঘুমাচ্ছিল। তো এই ছিল রাইট ফাংশন ভার্বের মোস্ট ইম্পর্টেন্ট 10টা রুল। আর এই যে হচ্ছে 2019 সালে বোর্ড কোশ্চেন প্র্যাকটিস রাইট ফাংশন ভার্বের। সো তোমরা এখনই জাস্ট ডু ইট রাইট নাও, এখনই ভিডিওটা দেখো অ্যান্ড 100% হেল্পফুল হবে। আর নেক্সট তোমরা কোন টপিকের উপর ভিডিও চাও, ক্লাস চাও, প্র্যাকটিস চাও, জাস্ট কমেন্ট করে জানাও, আমরা ডেফিনেটলি সেই টপিকের উপর ভিডিও দেওয়ার চেষ্টা করবো। আর যারা এখনও বইটা অর্ডার করো নাই, জাস্ট এখনই কল দিয়ে বইটা অর্ডার করো, ডেফিনেটলি তোমার প্রোডাক্টিভলি বইটা পৌঁছে যাবে। আর দেন ইংলিশে ভালো করা তোমার অনেক 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 ইজি হয়ে যাবে তোমার জন্য। আর ভিডিওটি প্লিজ শেয়ার করতে ভুলো না, বন্ধুদের সাথে শেয়ার করো যারা রাইট ফাংশন ভার্বে উইক। তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। সি ইউ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।